বলো কেমন আছো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমরা আমাদের ক্র্যাশ কোর্সের ডে 11-এ রয়েছি, যেখানে আমরা মেইনলি ফাঙ্গাসটা শেষ করব। কালকে আমাদের ফাঙ্গাস কিছুটা হয়েছিল, আমরা ফাইকোমাইসিটিস অবধি পড়েছিলাম। আজকে আমরা বাকিগুলো পড়বো। তো ফাঙ্গাস শেষ করব আর কিংডম প্ল্যান্টি আর অ্যানিমালিয়া পড়ে নেব। তো বেসিক্যালি পেজ 24-25 নিয়ে আমরা আজকে পড়বো। তো চলো শুরু করে দিই। ওকে, তো ফাইকোমাইসিটিস কালকে আমাদের কমপ্লিট হয়েছিল। আমরা ফাঙ্গাসের কি কি ক্যারেক্টার হয়, ফাঙ্গাস কত রকমের হয়, ফাঙ্গাসের কি কি ক্লাস, সেসব কালকে একটু দেখেছি। তো ফাঙ্গাসের যে 4 রকমের ক্লাস হয় তার মধ্যে আমরা একমাত্র ফাইকোমাইসিটিসটাই কালকে কমপ্লিট করেছিলাম। অ্যাসকোমাইসিটিস, ব্যাসিডিওমাইসিটিস আর ডিউটেরোমাইসিটিস আমরা আজকে পড়ব। ঠিক আছে, তো চলো। তো প্রথম হলো অ্যাসকোমাইসিটিস। তো অ্যাসকোমাইসিটিসকে স্যাক ফাঙ্গাসও বলে, স্যাক ফাঙ্গাস বা থলে ছত্রাক। ঠিক আছে, ওকে। তো এখানে এই ফাঙ্গাসরা বেসিক্যালি মাল্টিসেলুলার, ইউনিসেলুলার দু রকমেরই হয়, বহুকোষীয় হয়, এককোষীয় হয়। তো মাল্টিসেলুলারের এক্সাম্পল এই অ্যাসকোমাইসিটিসে কারা আছে? পেনিসিলিয়াম। ঠিক আছে, পেনিসিলিয়াম হচ্ছে মাল্টিসেলুলার। আর ইউনিসেলুলার বা যেটা এককোষী, তাতে এক্সাম্পল হচ্ছে ইস্ট। তাহলে ইস্ট নিয়ে আমরা কালকে কিছু কথা পড়েছি, যে ইস্ট দিয়ে মদ তৈরি করতে কাজে লাগে, ইস্টকে তোমার ব্রেড তৈরি করতে কাজে লাগে। তো সেই ইস্ট যে বলছিলাম বারবার, সেটা হচ্ছে ইউনিসেলুলার, আর সেটা হচ্ছে এই অ্যাসকোমাইসিটিস গ্রুপে রয়েছে। ঠিক আছে, আচ্ছা। তো এই যে ফাঙ্গাস, এই যে অ্যাসকোমাইসিটিসরা, এরা জেনারেলি স্যাপ্রোফাইটিক হয়। স্যাপ্রোফাইটিক তো তুমি দেখে এসছো যে সব ফাঙ্গাসের মধ্যেই স্যাপ্রোফাইটিজম থাকে, স্যাপ্রোফাইটিক হয় এরা। মৃতজীবী, যে কোনো ডিকেইং বা যেটা পচে যাচ্ছে বা মরে যাচ্ছে তার ওপরে থেকে এরা পুষ্টি সংগ্রহ করে, নিউট্রিশন নেয়। এছাড়া এরা ডিকম্পোজার হয়। ডিকম্পোজার মানেও একই, বেসিক্যালি স্যাপ্রোফাইটিক হতে গেলে ডিকম্পোজ তো করতেই হবে, কারণ ডিকম্পোজ করে যেটা জটিল কমপ্লেক্স অর্গানিক ফুড, তাই না, সেটা থেকে এরা কি করছে, জটিল কমপ্লেক্স অর্গানিক ফুড থেকে এরা সেটাকে ভেঙে দিয়ে সিম্পল ইনঅর্গানিক ফুড তৈরি করছে, আর সেটাই ওরা খাচ্ছে। যেমন তোমাদের বলেছিলাম যে ব্রেডটা বা মাছটা বা মাংসটা, সেটা অনেক কমপ্লেক্স ফুড নিয়ে তৈরি, সেখানে অনেক কমপ্লেক্স কমপ্লেক্স কার্বোহাইড্রেট রয়েছে, প্রোটিন রয়েছে। সেটাকে এরা কি করছে, সেটাকে ব্রেকডাউন করছে, কিছু এনজাইম দিয়ে সেটাকে ব্রেকডাউন করছে, ভেঙে ফেলছে। ভেঙে যে ছোট ছোট কিছু সিম্পল প্রোডাক্ট তৈরি হলো, যেমন কার্বন তৈরি হলো, হাইড্রোজেন তৈরি হলো, সালফার, ফসফরাস, অক্সিজেন, যত সিম্পল ইনঅর্গানিক প্রোডাক্ট তৈরি হলো, তো এরা কি করে, সেটাকে অ্যাবজর্ব করে নেয় নিজের বডিতে। তো এটা তো এটাকেই ডিকম্পোজিশন বলে এই প্রসেসটাকে। তো বিয়োযোজন এটাকে বলে, বিয়োজক। এছাড়া এরা প্যারাসাইটিক হয়। প্যারাসাইটিক মানে আমরা জানি যারা অন্যের বডিতে গিয়ে বসবাস করে, সেখান থেকে পুষ্টি সংগ্রহ করতে পারে। তো সেটা প্লান্ট হতে পারে, সেটা অ্যানিমাল হতে পারে। তো সেই জন্য এরা পরজীবী আছে এই গ্রুপে। আর কিছু আছে যেটা অ্যাসকোমাইসিটিস গ্রুপের স্পেশালিটি, এদের গ্রুপের কেউ কেউ আছে যারা কপ্রোফাইলাস। কপ্রোফাইলাস কথাটার মানে হচ্ছে যারা তোমার গরুর গোবরে জন্মায়। ঠিক আছে, গরুর গোবর থেকে, বা শুধুমাত্র গরুর গোবর না, বেশ কিছু মানে যে কোনো পটির মধ্যে এরা থাকতে খুব ভালোবাসে, তাদেরকে কপ্রোফাইলাস বলে। যারা লিখেছে দেখো, পশুর মলে জন্মানো ছত্রাক। তো সেই হলো অ্যাসকোমাইসিটিস। ওকে, তো আমরা কালকে দেখেছিলাম যে এদের কিছু মাইসেলিয়াম থাকে এদের বডিতে। ফাঙ্গাসের এরকম হাইফি হয়, কালকে আমরা দেখেছিলাম না, এরকম হাইফি হয় ফাঙ্গাসের। এই এক একটাকে হাইফি বলতে পারো বা ফিলামেন্ট বলতে পারো। আর একসাথে অনেকগুলো হাইফিকে আমরা কি বলি, একসাথে অনেকগুলো হাইফিকে আমরা, মনে আছে, মাইসেলিয়াম বলি। ওকে, তো এই যে গ্রুপে আমরা কথা বলছি, এই গ্রুপের ফাঙ্গাসরা কি হয়, এরা এরা মেইনলি ব্রাঞ্চড হয় আর সেপ্টেড হয়। কালকে বলেছিলাম মনে আছে, সেপ্টেড মানে হচ্ছে যখন এরকম নিউক্লিয়াসগুলো থাকবে, তাদের মাঝখানে কি হবে, এরকম ওয়াল তৈরি হবে, যেগুলোকে সেপ্টা বলে। তো এই গ্রুপের সব ফাঙ্গাসদেরই এরকম সেপ্টেড মাইসেলিয়াম থাকবে, সেপ্টেড হাইফি থাকবে। ঠিক আছে, আর কি হবে, আর হচ্ছে এরা ব্রাঞ্চড হবে। ব্রাঞ্চ মানে কিরকম বলো তো? ব্রাঞ্চ মানে হচ্ছে, এই ধরো একটা হাইফি রয়েছে, তো এটা থেকে আবার এরকম, সেটা থেকে আবার এরকম, মানে হাইফিগুলো এরকম ব্রাঞ্চ তৈরি হবে।
ঠিক আছে, ওকে। আর বলেছে, এবার যেটা বলেছে সেটা শোনো, আগে সেটা শোনো, তারপরে আমি সেটা একে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, বেটার হয় আমি আগে আঁকি, তারপরে তোমরা এই লেখাটা পড়ো, না তো বুঝতে পারবে না। তো বাংলায় আমরা দেখলাম মাইসেলিয়ামটি শাখান্বিত মানে ব্রাঞ্চ আর প্রস্থ প্রাকার বিশিষ্ট হয়, যেটা হচ্ছে সেপ্টেড। ঠিক আছে, এবার চলো, এদের দুরকম ভাবেই রিপ্রোডাকশন হয়, আসেক্সুয়াল, সেক্সুয়াল। আমরা কালকে অলরেডি ফাঙ্গাস কিভাবে আসেক্সুয়াল সেক্সুয়াল রিপ্রোডাকশন করেছি সেটা বিস্তারিতভাবে ডিটেলে বুঝেছি। তো আজকে আমি পার্টিকুলার এই যে এখন যেই গ্রুপগুলো পড়বো, যে ক্লাসগুলো পড়বো, সেটার কে কিভাবে আসেক্সুয়াল সেক্সুয়াল রিপ্রোডাকশন করে সেটা একবার আমরা কুইকলি দেখে নেব। দেখো, তো এদের কি হয়, তো এদের ধরো এই রয়েছে একটা ফাঙ্গাস, ঠিক আছে, অ্যাসকোমাইসিটিস, এই একটা রয়েছে। তো আমরা কালকেই পড়েছি এরা হ্যাপ্লয়েড হয়, মানে এদের এন বলতে পারো তুমি, মানে একটা সেলে এক সেট করেই ক্রোমোজোম থাকে। ঠিক আছে, তো এরা হচ্ছে হ্যাপ্লয়েড হয়। ভালো কথা। এবার এই যে হ্যাপ্লয়েড ফাঙ্গাসটা এখানে রয়েছে, এটা অ্যাসকোমাইসিটিস, লিখে দিই, কারণ আমরা অ্যাসকোমাইসিটিস নিয়ে এখন পড়ছি। তো এদের কি হয়, এই ফাঙ্গাসটার ধরো এখন ইচ্ছা হলো যে আমি একটু রিপ্রোডাকশন করবো, রিপ্রোডাকশন করার ইচ্ছা হলো, তো আসেক্সুয়াল রিপ্রোডাকশন করতে হবে ওকে, কারণ ওর কোনো পার্টনার নেই এখানে, ও কোনো পার্টনার পেলো না, তোকে আসেক্সুয়াল রিপ্রোডাকশন করতে হবে। তো ও কি করবে, আসেক্সুয়াল রিপ্রোডাকশন করতে হলে কালকে আমরা পড়েছি কি হয়, স্পোর তৈরি হয়, ফাঙ্গাসের বডিতে স্পোর বা রেণু তৈরি হয়, তো এরও এরকম স্পোর তৈরি হবে। এই স্পোরগুলোকে কি বলছে বলতো, এদেরকে বলছে কনিডিয়া। বেসিক্যালি কনিডিয়া তার মানে কি, কনিডিয়া হচ্ছে এই স্পোরগুলোই কনিডিয়া, কিন্তু এগুলোকে কনিডিয়া বলছে। তুমি কনিডিয়া বলে তুমি মানে ভয় পেয়ে যেও না, এটা কি, কনিডিয়া হচ্ছে এই স্পোরগুলো। তারপরে কি হয়, এই এক একটা স্পোর এই মূল যে ফাঙ্গাসটা তার বডি থেকে বেরিয়ে খপাত করে চলে আসে, তাকে আমরা বললাম জার্মিনেশন। তারপর কি করবে তাহলে, এখানে আমার কাছে স্পোরগুলো রয়েছে, এই এক একটা স্পোর কি করবে, একটা নতুন ফাঙ্গাসের জন্ম দেবে। তো এই একটা স্পোর থেকে একটা নতুন ফাঙ্গাস হতে হলে কি হবে, এই ফাঙ্গাসটা তো মাল্টি সেলুলার, বহুকোষী। তো আর এই এক একটা স্পোর কি হচ্ছে, এক একটা স্পোর মানে তো এক একটা সিঙ্গেল সেল, তাই না, এগুলো তো সিঙ্গেল সেল, এক কোষী, এক একটা স্পোর তো একটাই কোষ। তাহলে সিঙ্গেল সেল থেকে বহু কোষ বা মাল্টি সেলুলার বডি তৈরি হতে গেলে কি করতে হয়, যেটা করতে হয় সেটা হচ্ছে সেল ডিভিশন করতে হয়। কিরকম সেল ডিভিশন, মাইটোসিস। মাইটোসিস যদি করে তো একটা সেল থেকে, একটা সিঙ্গেল সেল থেকে মাল্টি সেলুলার এরকম একটা ফাঙ্গাস তৈরি হয়ে যাবে। তো এই হচ্ছে অ্যাসকোমাইটোসিস। অ্যাসকোমাইটোসিস এইভাবে তোমার অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করে। তো চলো আমরা এখানে, আমি এটা লিখি নিউ ফাঙ্গাস। তো আমরা একটু দেখে নিই কি লিখেছে তোমাদের বইয়ে। তো লিখেছে যে অ্যাসেক্সুয়াল স্পোর্স কনিডিয়া, যেটা আমি বললাম, প্রডিউসড এক্সোজেনাসলি অন স্পেশাল মাইসেলিয়াম কল্ড কনিডিওফোর। বাংলায় বলেছে অযৌর রেণুগুলোকে কনিডিয়া বলে, এবং এরা কনিডিওফোর নামক বিশেষ মাইসেলিয়ামের উপর বহির্জনিষ্ণুভাবে সৃষ্টি হয়। এই বহির্জনিষ্ণু, এটার মানে হচ্ছে ইংলিশে এক্সোজেনাস বলে, সেটা কিন্তু শিখে রেখো, কারণ এক্সোজেনাস কথাটা কিন্তু ইম্পর্টেন্ট, আসতে পারে তোমার পরীক্ষায়। তো বহির্জনিষ্ণুভাবে, এক্সোজেনাসলি এই স্পোরগুলো কনিডিয়া তৈরি হয়। কথাটার মানে কি, কথাটার মানে হচ্ছে এই যে মূল যে ফাঙ্গাসের বডিটা এরকম, তো এবার দেখো এই স্পোরগুলো তৈরি হয়েছে এর বডির বাইরের দিকটায়। যদি এরকম হতো, এরম রয়েছে ফাঙ্গাস, তার এরম ভাবে তৈরি হয়েছে যদি হতো, তাহলে তুমি কি বলতে, তাহলে তুমি বলতে এন্ডোজেনাসলি, এন্ডোজেনাস মানে ভেতরে। কিন্তু এটা একটু বাইরের দিকে হয়েছে, দেখছো এটা কিরম হয়েছে, এরকম। দুটোর মধ্যে তফাৎটা বুঝছো? তো এটাকে বলে এক্সোজেনাস, বহির্জনিষ্ণুভাবে।
তো এখানে এটা একটা কথা বলেছে। আর নেক্সট যেটা বলেছে যে যেই মাইসেলিয়ামের উপর এরা তৈরি হয় তাকে কনিডিওফোর বলে। এটা ঘাবড়ানোর কিছু নেই। এই যে দেখছো হাইফি বা মাইসেলিয়ামের ওপর তৈরি হয়েছে, তো এর মধ্যে কনিডিয়া তৈরি হয়েছে, এর ওপর কনিডিয়া তৈরি হয়েছে। তো তো এই হাইফিটাকে তুমি এখন বলো কনিডিওফোর। তাহলে কনিডিওফোর দেখে ভয় পেও না, কনিডিওফোর হয়েছে এই হাইফিটাকেই বলছে। শুধু যেহেতু এর উপরে নতুন কিছু স্পোর তৈরি হয়েছে, কনিডিয়া তৈরি হয়েছে, তাই এর নাম এখন কনিডিওফোর। এটা ঘাবড়ানোর কোনো আর কারণ নেই। কনিডিয়া মানে স্পোরগুলো অন জার্মিনেশন প্রডিউস মাইসেলিয়াম। ওগুলো জার্মিনেট করে মাইটোসিস হয়ে তবে তো নতুন একটা স্পোর, নতুন একটা মাইসেলিয়ামের জন্ম দেবে, নতুন একটা হাইফির জন্ম দেবে, নতুন একটা ফাঙ্গাস, সেটাকেই বলেছে। এই যে এটা তো আদপে একটা মাইসেলিয়ামই বটে, কারণ এরকম অনেক হাইফি তো হবে ওই একটা স্পোর থেকে, তাই না? অনেক হাইফি হবে, তো সেটা একটা মাইসেলিয়াম। অনেকগুলো হাইফিকে একসাথে মাইসেলিয়াম বলে, সেটাই বলেছে। কনিডিয়া অঙ্কুরিত হয়ে, অঙ্কুরিত মানে জার্মিনেশন, জার্মিনেশনের বাংলা হচ্ছে অঙ্কুরিত হয়ে মাইসেলিয়াম গঠন করে। এবার এটার সেক্সুয়াল রিপ্রোডাকশন বলেছে। তো সেক্সুয়াল রিপ্রোডাকশনটা এবার আমরা দেখব কিভাবে হয়। আগে একে দেখে নিই, তারপরে আমরা কথাটায় যাব। ওকে, তো দেখো আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন আঁকি। এবার সেক্সুয়াল রিপ্রোডাকশন আঁকতে গেলে প্রথমেই যেটা করতে হবে, দুটো ফাঙ্গাস তোমাকে আঁকতে হবে। এটা একটা হ্যাপ্লয়েড ফাঙ্গাস, এটা একটা হ্যাপ্লয়েড ফাঙ্গাস। দুটো ফাঙ্গাস আঁকতে হবে, কারণ সেক্সুয়াল রিপ্রোডাকশন তো দুজন ছাড়া হয় না। তো দুটো ফাঙ্গাস এখানে আসলো। এদের ইচ্ছে হলো দুজনের যে আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন করব, যৌন জনন করব। তো কি হবে? এদের মধ্যে এরকম একটা টিউব তৈরি হবে। একটা টিউব তৈরি হবে কেন? কারণ এই টিউবের মাধ্যমে ওরা নিজেদের গ্যামেট আদান প্রদান করবে। তো ধরো এটা মেল ফাঙ্গাস, এটা ফিমেল ফাঙ্গাস। তো মেল ফাঙ্গাস মেল গ্যামেট তৈরি করবে, ফিমেল ফাঙ্গাস ফিমেল গ্যামেট তৈরি করবে। মেল গ্যামেট এখানে তৈরি হচ্ছে, আর এখানে ফিমেল গ্যামেট তৈরি হচ্ছে। দুটো গ্যামেট এই যে ওরা টিউব তৈরি করেছে তার সাহায্যে এরকম কাছাকাছি আসবে, তাই তো হয়। ওকে, তারপর কি হয়? তারপর আমরা জানি যে এই দুটো গ্যামেটের ফিউশন হয়, মিলন হয়। তো দুটো গ্যামেটের মিলন হলে কি হবে? দুটো গ্যামেট ইন্ডিভিজুয়ালি এন আর এন ছিল, মেল গ্যামেটও এন ছিল, ফিমেল গ্যামেটও এন ছিল। দুজনের মিলন হলে কি হবে? দুজনের মিলন হলে যেটা হবে সেটা হচ্ছে 2n। এইখানে একটা কথা আমার বলার আছে, খুব মন দিয়ে এবার শোনো। বইয়ে পড়লে কিচ্ছু বুঝতে পারবে না, মন দিয়ে শোনো এই জায়গাটা। কালকে আমরা ফাইকোমাইসিটিসেও পড়েছিলাম যে এই যে স্টেপটা, যে দুটো গ্যামেটের মিলন, তাকে প্লাজমোগ্যামি বলে। প্লাজমোগ্যামি কেন আমি বলেছিলাম? তার কারণ হচ্ছে দুটো প্রোটোপ্লাজমের মিলন হয়েছে এক্ষেত্রে। দুটো গ্যামেট মানে দুটো প্রোটোপ্লাজমের মিলন এক্ষেত্রে। কেন? তার কারণ আমি বলেছিলাম, এখানে আরেকবার এঁকে দিচ্ছি। অ্যাকচুয়ালি এটা একটা ফাঙ্গাস সেল, এটা একটা ফাঙ্গাস সেল, বলতে পারো এটা একটা গ্যামেট, এটা একটা গ্যামেট। তো এই গ্যামেটে কি থাকে? এখানে থাকে নিউক্লিয়াস, এখানে থাকে নিউক্লিয়াস, সেল মেমব্রেন থাকে এখানে, এখানেও থাকে সেল মেমব্রেন। তাহলে লিখি সেল মেমব্রেন, সেল মেমব্রেন। আর বাইরের যে এই যে লাস্ট ওয়ালটা সেটাকে বলে সেল ওয়াল, সেটা আমরা জানি কোষ প্রাচীর। দুটো ফাঙ্গাসের গ্যামেটেই তাই হলো, কারণ প্রত্যেকটা ফাঙ্গাস সেলেই সেল ওয়াল থাকবে। তো আমি কি বলেছিলাম যে প্রোটোপ্লাজম কাকে বলে? প্রোটোপ্লাজম তাকেই বলে যখন তুমি একটা সেল সেল ওয়াল ছাড়া বলছো, মানে সেল মাইনাস সেল ওয়াল, তাকে কি বলে? ইজ ইকুয়াল টু প্রোটোপ্লাস্ট বা প্রোটোপ্লাজম।
তো আমরা দেখেছি যে এই যখন দুটো গ্যামেটের এভাবে মিলন হয় তখন এই সেল ওয়াল দুটো মিলন করে না, ফিউশন হয় না। মানে কি, এরম ভাবে মিলনটা হয়, এটা সেল ওয়াল, এটা সেল ওয়াল, দুটো সেল ওয়াল দেখো বাইরের দিকেই রয়েছে। মেইন মিলনটা হচ্ছে কাদের? প্লাজমা মেমব্রেনের। এটার একটার প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন, এটা আরেকটার প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন, আর রয়েছে এখানে একটা নিউক্লিয়াস, এখানে একটা নিউক্লিয়াস। তো বেসিক্যালি সেল ওয়াল তার তো ফিউশন হয় না, মিলন হয় না, বাকি পার্টটার হয়। তাই জন্য এটাকে প্লাজমোগ্যামি বলে। গ্যামি মানে মিলন, গ্যামি মানে ফিউশন। তো দুটোর প্রোটোপ্লাজমের মিলন হচ্ছে বলে প্লাজমোগ্যামি বলে। এটা কালকে তোমরা জেনেছিলে। কিন্তু অ্যাস্কোমাইসিটিসে একটা আলাদা জিনিস হয় এটার পরে। তো এই স্টেজটা তো হলো, প্লাজমোগ্যামি তো হলো। তো তারপর আমরা ফাইকোমাইসিটিসে কালকে কি দেখেছিলাম, যে তারপরে এই যে দুটো নিউক্লিয়াস, এই দুটো নিউক্লিয়াসের মিলন হয়েছিল। কিভাবে হয়েছিল? ধরো এটা একটা গ্যামেট, এটা একটা গ্যামেট। তো দুটো গ্যামেটের প্রথমে তো তোমার এরকম হলো, যেটাকে তুমি প্লাজমোগ্যামি বলছো এটা। তারপরে কি হয়েছিল, যে এটা একটা নিউক্লিয়াস ছিল, এটা একটা নিউক্লিয়াস ছিল, দুটো নিউক্লিয়াসের মিলন হয়ে গেছিল, এরকম হয়ে গেছিল, সিঙ্গেল একটা নিউক্লিয়াস তৈরি হয়ে গেছিল। তো এটাকে আমরা 2n কন্ডিশন বলেছিলাম, কারণ এক একটা গ্যামেট ছিল হ্যাপ্লয়েড করে। তো দুটো গ্যামেটের মিলন হলো মানে এটা ডিপ্লয়েড হয়ে গেছিল। আজকে যেটা পড়ছো অ্যাস্কোমাইসিটিসে, দেখো আমি দুটো নিউক্লিয়াসকে, দুটো এনকে এখনো আলাদা আলাদা রেখেছি, এখনো আমি দুটোকে আলাদা রেখেছি, দেখো দুটোকে মিলিয়ে দিইনি। তো এই স্টেজকে তুমি 2n এক্ষুনি বলবে না। দেখো কি বলবে, এটা খুব মন দিয়ে শুনছো তো, কারণ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো, তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো n+n কন্ডিশন। এখন তুমি বলবে যে ম্যাম 2n আর n+n মানে অসুবিধাটা কোথায়? 2n মানে দুটো n এর মিলন, আপনি তো n+n লিখেছেন। n+n কন্ডিশন মানে যে দেখো একই সাথে একটা সেলের মধ্যেই দুটো n এখনো এভাবে রয়েছে, দুটো nই মিলে যায়নি, দুটো নিউক্লিয়াসের এখনো ফিউশন হয়নি। ঠিক আছে, দুটো n আলাদাভাবে রয়েছে, কিন্তু আগেরটায় তোমরা তা দেখোনি। ফাইকোমাইসিটিসে কি দেখেছিলে, যে দুটো n সঙ্গে সঙ্গে মিলে গিয়ে 2n তৈরি করেছিল। কিন্তু এখানে এইভাবে একটা কন্ডিশন হবে। এই কন্ডিশন যখন দুটো n এভাবে থাকে তখন তাকে কি বলে? তাকে বলে হচ্ছে ডাইক্যারিয়ন স্টেজ। ডাইক্যারিয়ন স্টেজ কেন তোমরা এতক্ষণে জেনে গেছো। আমি অনেকবার বলেছি ক্যারিয়ন কথাটার মানে হচ্ছে নিউক্লিয়াস, অনেকবার বলেছি, তাই তো। তো ডাইক্যারিয়ন, দুটো নিউক্লিয়াস এইভাবে রয়েছে। ঠিক আছে, দুটো নিউক্লিয়াস এইভাবে রয়েছে, তাই এটাকে তুমি ডাইক্যারিয়ন স্টেজ বলছো, যেটা কিন্তু অ্যাস্কোমাইসিটিসের স্পেশালিটি। ফাইকোমাইসিটিসে এটা ছিল না। তো এইভাবে থাকলে তো হবে না, আলটিমেটলি তো ফিউশন হতে হবে, নয়তো তো সেক্সুয়াল রিপ্রোডাকশন কমপ্লিট হবে না। তো এবার যেটা হবে, কিছুক্ষণ এইভাবে থাকার পর এবার ফিউশনটা হবে। দেখো এইবার দুটো নিউক্লিয়াসের ফিউশন হলো, এটাকে আমরা বলছি 2n স্টেজ। এখন আর n+n তুমি বলছো না, এখন 2n বলছো, কারণ এবার ফিউশন কমপ্লিট হলো। ফিউশন অফ নিউক্লিয়াস। তো ফিউশন অফ নিউক্লিয়াস হলে তাকে কি বলে? তাকে ক্যারিওগ্যামি বলে। এটাও আমরা কালকে দেখেছি। যখনই গ্যামি বলবো, গ্যামি মানেই হচ্ছে ফিউশন। তো দুটো নিউক্লিয়াসের ফিউশন, তো ক্যারিওগ্যামি। ঠিক আছে, তো এবার এটা হলো। এইবার কি হবে? তাহলে 2n যখনই হয়ে গেল, এটাকে তুমি এখন কি বলতে পারো? এখন তুমি এটাকে জাইগোট বলতে পারো। এখন আমরা এটাকে জাইগোট বলতে পারি, তাই তো। তো কালকেও আমরা দেখেছি যে যেই মোমেন্টে জাইগোট তৈরি হয় তখন আর কি হয়, জাইগোট 2n, তো সঙ্গে সঙ্গে জাইগোট কি করবে? মিওসিস করবে। সেটা আমরা কালকেও দেখেছি, কারণ 2n যেহেতু ও মিওসিস করবে, আর মিওসিস করে আমরা জানি একটা সেল 4টে সেল তৈরি করতে পারে। তো 4টে সেল তৈরি করিয়ে দাও, 4টে সেল তৈরি করলো, এবং এই প্রত্যেকটা সেল এখন হবে n, কারণ আমরা জানি হ্যাপ্লয়েড, কারণ আমরা জানি যে মিওসিস হলে পরে একটা সেল থেকে 4টে সেল তৈরি হয়, আর ডিপ্লয়েড সেল যেটা মিওসিস করছিল, সেটা মিওসিসের পরে যে 4টে সেল তৈরি হয় তারা হ্যাপ্লয়েড হয়ে যায়। তো এখন হলো এই 4টে সেল তোমার তৈরি হলো, এরা হ্যাপ্লয়েড। তো এদেরকে তুমি এখন কি বলতে পারো? বেসিক্যালি এদেরকে তুমি বলতে পারো স্পোর্স। এদেরকে তুমি বলতে পারো স্পোর্স। কিন্তু
স্পোরের তো একটা করে নাম দেই আমরা, তো যেহেতু এটা অ্যাসকোমাইসিটিস গ্রুপের স্পোর, তাই জন্য আমি এই স্পোরগুলোকে বলছি অ্যাসকোস্পোর। অ্যাসকোস্পোর কেন? কারণ এরা অ্যাসকোমাইসিটিস গ্রুপের তৈরি হওয়া স্পোর, তো এরা হচ্ছে অ্যাসকোস্পোর। তা অ্যাসকোস্পোর দেখে ঘাবড়ে যেও না, এই হলো অ্যাসকোস্পোর। এবার কি হবে, এবার কি হবে দেখো, এবারে এখান দিয়ে এই একটা বড় এরকম স্ট্রাকচার তৈরি হবে। এটা দেখে ভয় পেও না, যেখানে হচ্ছিল এ দেখো এই যে জিনিসটা, এই যে গোল মতন জিনিসটা, এটাই এটাই একটু বড় সড়ো স্ট্রাকচার নেবে, এটা একটু বড় হয়ে যাবে, এরকম ফুলে যাবে। ফুলে গিয়ে কি হবে, এই অ্যাসকোস্পোর যারা রয়েছে এরা মাইটোসিস করতে থাকবে। কারণ শোনো, এটা এতবার মনে হবে না যে এই মিওসিস এই মাইটোসিস, চিন্তা করো না। দেখো যখন 2n থাকছে তখনই মিওসিস হয়, কারণ 2n থেকেই মিওসিস হওয়া সম্ভব, কারণ মিওসিস করলে আমরা জানি ক্রোমোজোম হাফ হয়ে যায়। যদি n থাকে তুমি আর কি হাফ করবে, n এর আর হাফ হয় নাকি, হ্যাপ্লয়েডের আর হাফ হয়? তো সুতরাং n আছে মানে তোমাকে মাইটোসিসই করতে হবে, কারণ মাইটোসিস হলেই একমাত্র যা ক্রোমোজোম নাম্বার ছিল সেটা মেনটেন থাকবে, বজায় থাকবে। তো এই অ্যাসকোস্পোরগুলো কি করবে, মাইটোসিস করবে, করে অনেক অনেক স্পোর তৈরি করবে। কারণ মাইটোসিস করলে কি হয়, একটা স্পোর থেকে দুটো হবে, দুটো থেকে চারটে হবে, তো এরকম অনেক তৈরি হবে। এবার যেহেতু এত তৈরি হয়ে গেছে, এরা এক একজন এক একটা থলের মতন স্ট্রাকচারে থাকবে। তাহলে ভেতরের স্পোরগুলো তো অ্যাসকোস্পোরই, এরা তো অ্যাসকোস্পোর ছাড়া কিছু না, এরা অ্যাসকোস্পোরই, শুধু সেল ডিভিশন করে বেশ কিছু নাম্বারে বেড়ে গেছে। আর তোমার রয়েছে এখানে এই, এরা কোথায় রয়েছে, এরা এই থলের মতন স্ট্রাকচারটায় রয়েছে। তো এই থলেটাকে আমরা কি বলবো, অ্যাসকাস। এটাকে আমরা অ্যাসকাস বলবো, এই থলে হয়েছে। তো এদেরকে বলেছিলাম না স্যাক ফাঙ্গাস বলে, থলে, থলে ছত্রাক। কেন? দেখো এই থলের মতন একটা জিনিসের মধ্যে অ্যাসকোস্পোরগুলো ঢুকে রয়েছে। আর এই যে বড় মতন স্ট্রাকচারটা যেটা এতগুলো থলেকে রেখেছে, সেই বড় মতন স্ট্রাকচারটাকে কি বলে, কালকেও আমরা পড়েছি, ফ্রুটিং বডি বলে, তাই না? ফ্রুটিং বডি বলে, ফল দেহ, ফ্রুটিং বডি, যেখানে এই পুরো স্পোরগুলো থাকতে পারে একটা বড়সড় জায়গা। তো ফ্রুটিং বডি তো বটেই এটা, কিন্তু এই ফ্রুটিং বডিটার একটা নাম দিয়েছে, অ্যাসকোকার্প। সবই অ্যাসকো কেন বলো তো, কারণ এটা অ্যাসকোমাইসিটিস গ্রুপের ফাঙ্গাস। তো স্পোরগুলো অ্যাসকোস্পোর, থলেটা অ্যাসকাস, এই ফ্রুটিং বডিটা অ্যাসকোকার্প, এভাবে থাকবে। তারপরে কি হবে, এই পুরো স্ট্রাকচারটা ফেটে যাবে, ফ্রুটিং বডি ফেটে যাবে, অ্যাসকাস ফেটে যাবে, অ্যাসকোস্পোরগুলো এবার বাইরে বেরিয়ে আসবে। প্রত্যেকটা স্পোর বাইরে বেরিয়ে আসছে অ্যাসকোস্পোর। এর মধ্যে নিউক্লিয়াসটা আঁকা উচিত, এঁকে দিই। তো এগুলো এখন অ্যাসকোস্পোর্স বাইরে বেরিয়ে এলো। অ্যাসকোস্পোর্স বাইরে বেরিয়ে এলে কি হবে, এক একটা স্পোর মানে এক একটা সেল। তো একটা সেল থেকে কি তৈরি হবে, একটা বড় সড়ো ফাঙ্গাস তৈরি হবে, মাল্টিসেলুলার ফাঙ্গাস তৈরি হবে, ঠিক যেমন অ্যাসেক্সুয়ালে হয়েছিল। তো সেটা কি করে হবে, একটা সেল থেকে অনেক সেল তৈরি হতে গেলে কি করতে হয়, মাইটোসিস করতে হয়। তাই হয়েছে এখানে। এবার বোঝা গেল? দেখো এবার লেখাটা দেখো, সেক্সুয়াল স্পোর্স আর কল্ড অ্যাসকোস্পোর্স। বুঝে গেছো তুমি, অ্যাসকোস্পোর তৈরি হয়েছিল, which are produced endogenously in sac like অ্যাস্কি। অ্যাস্কিটা স্যাকের মতন ছিল, থনের মতন, সেখানে এন্ডোজেনাসলি কেন হয়েছিল দেখো, এই যে দেখো, এটা বুঝতে হবে এন্ডোজেনাসলি কেন। এই যে অ্যাসকাস তার ভেতরে না, বাইরে তো হয়নি, অ্যাসকাসের মধ্যে। আমি বললাম না এন্ডোজেনাস আর এক্সোজেনাসের তফাৎ, তো তাই বলেছে। ওকে, আচ্ছা, দিস অ্যাসকাই আর অ্যারেঞ্জ ইন, কোথায় অ্যারেঞ্জ ছিল, ফ্রুটিং বডিতে। তার নাম কি ছিল, অ্যাসকোকার্প, সেটা আমরা দেখেছি। তো দেখো বাংলায় কি লিখেছে, যৌন রেণুগুলোর অ্যাসকোস্পোর বলে, যৌন রেণুগুলোকে অ্যাসকোস্পোর বলে। এরা অ্যাসকাইয়ের মতো থলির মধ্যে অন্তর্জনিষ্ণু এন্ডোজেনাস ভাবে উৎপন্ন হয়। এরা অ্যাসকাইগুলো বিভিন্নভাবে সজ্জিত হয়ে ফলদেহ গঠন করে, যাদের ফ্রুটিং বডি বলে। সেটার নাম কি, অ্যাসকোকার্প। অ্যাসকোকির্প বলেছে, অ্যাসকোকির্প হয় না, অ্যাসকোকার্প। বোঝা গেল এবার? ইজি, একদম ইজি পিজি। এক্সাম্পল, কি কি এক্সাম্পল আছে এই ধরনের ফাঙ্গাসে,
অ্যাসপারজিলাস আছে, ক্ল্যাভিসেপস আছে, নিউরোস্পোরা আছে। তিনটে এক্সাম্পল, অ্যাসপারজিলাস, ক্ল্যাভিসেপস, নিউরোস্পোরা। তো এই অ্যাসপারজিলাসের একটা ছবি এখানে দিয়েছে, দেখো এই যে এইটা গোল মতন জিনিসটা দেখছো না, এটা হচ্ছে ফ্রুটিং বডি, এটাই হচ্ছে ফ্রুটিং বডি। আর এই যে তিনটে বললাম এর মধ্যে নিউরোস্পোরাটা ইউজ হয় বায়োকেমিক্যাল অ্যান্ড জেনেটিক ওয়ার্ডে, যারা রিসার্চ করে, গবেষণা করে, তারা জৈব রাসায়নিক এবং জিনগত পরীক্ষার জন্য নিউরোস্পোরা কিন্তু বহুলভাবে ব্যবহৃত হয়। এই ফাঙ্গাসটা নিয়ে অনেক রিসার্চ হয়। মোরেল অ্যান্ড ট্রাভেলস রয়েছে দুটো ফাঙ্গাস যারা এই গ্রুপে পড়ে, অ্যাসকোমাইসিটিস। এরা এডিবল, মানে কি এডিবল মানে কি তুমি এদেরকে খেতে পারো, কিন্তু এরা কিন্তু ওই মাশরুম না, যারা আমরা মাশরুম বাজারে দেখি কিনতে পাওয়া যায় তারা কিন্তু এরা নয়। হ্যাঁ, এটা গুলিও না। মোরাল ট্রাফেল এডিবল, এডিবল মানে খাওয়া যায়, কিন্তু দে আর নট মাশরুমস, ঠিক আছে? কারণ মোরেল ট্রাফেল বড় লোকরা খায় খুব, এগুলো আমি তো খুব একটা আমাদের বাজারে দেখিও নি, এগুলো বিদেশ টিদেশে পাওয়া যায়, দেশেও আমাদের দেশেও পাওয়া যায়, কিন্তু এগুলো জেনারেলি আমরা মানে নর্মাল বাজার টাজারে দেখি না। এগুলো আমরা নর্মাল বাজারে যে মাশরুম দেখি সেটা কিন্তু এটা নয়, সেটা আমি পরে বলবো কি, ঠিক আছে? মোরেল ট্রাফেল এক রকমের ফাঙ্গাস, সেটা বড় লোকরা খায় আর কি। তো মোরেল ট্রাফেল হচ্ছে খাদ্যোপযোগী। হয়ে গেল? বলো অ্যাসকোমাইটোসিস বুঝেছো কিনা বলো। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট হচ্ছে ব্যাসিডিওমাইসিটিস। ওকে, তো ব্যাসিডিওমাইসিটিসের মধ্যে মাশরুম পড়ে, যেটা আমরা খাই, যেটার কথা এতক্ষণ বলছিলাম, যে বাজারে আমরা যে মাশরুমগুলো দেখি, আমরা যেগুলো কিনে আনি, এই যে এরকম দেখতে হয় না, অ্যাগারিকাস ইজ দ্য এক্সাম্পল, তো এইগুলো আমরা খাই। তো এছাড়া এদেরকে ব্যাসিডিওমাইসিটিস গ্রুপে ব্র্যাকেট ফাঞ্জাই পড়ে, পাফ বল পড়ে। পাফ বল দেখো এই যে এদের মতন দেখতে, এরকম পাফ টাইপের দেখতে এরকম, এগুলো হচ্ছে পাফ বল। আর ব্র্যাকেট ফাঞ্জাই কে দেখবে, এই যে ব্র্যাকেট ফাঞ্জাই, এরা হচ্ছে গাছের মধ্যে দেখো এরকম এরকম ব্র্যাকেট এরকম হয় না, তো এরকম গাছের মধ্যে দেখো এরকম ব্র্যাকেটের মতন হয়ে আছে, ব্র্যাকেট ফাঞ্জাই। এগুলো হচ্ছে তোমার সব ব্যাসিডিওমাইসিটিস গ্রুপের। তো এরা কি করে, এরা কোথায় গ্রো করে? গ্রো ইন সয়েল, মাটিতে গ্রো করে। অন লগ, লগ মানে গাছের গুড়ি, অ্যান্ড ট্রি স্টাম্পস, গাছের যে গাছ কাটলে যে এরকম হয়, তুমি ধরো একটা বড় গাছ কাটলে তো এরকম একটা পার্ট পেলে ভাঙা গাছের, সেটাকে বলে ট্রি স্টাম্পস। অ্যান্ড ইন লিভিং প্লান্ট বডিজ অ্যাজ প্যারাসাইটস, প্যারাসাইট রূপে বা বলতে পারো পরজীবী রূপে অন্য গাছেও থাকে, যেমন রাস্টস অ্যান্ড স্মার্টস। রাস্ট আমরা কালকে ছবি দেখেছিলাম না, আমি দেখিয়েছিলাম তোমায়, পাতার মধ্যে এরকম ঠিক যেরকম মরিচা পড়ে এরকম লাল 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 রাস্ট হয়ে থাকে, সেটা কাল আমরা দেখেছিলাম। তো এইভাবে এরা থাকে। দেখো মাটি, কাঠের বড় টুকরো বা লগ, গাছের গুঁড়ি এবং বিভিন্ন সজীব উদ্ভিদ দেহে পরজীবী রূপে বাস করে। উদাহরণ রাস্ট অ্যান্ড স্মার্ট। তো রাস্ট আর স্মার্টস হচ্ছে যে ব্যাসিডিওমাইসিটিসে, সেটা কিন্তু মনে রাখতে হবে। তোমরা কখনো কখনো আমায় কেউ বলছো যে এর মধ্যেও যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলোকে রেড দিয়ে মার্ক করতে। আমি এখান থেকে যা পড়াচ্ছি এগুলো এভরিথিং ইম্পর্টেন্ট, এখান থেকে কিচ্ছু এরম পয়েন্ট নেই যেটা ইম্পর্টেন্ট না বা নিচে আসতে নাও পারে। এখানে প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, আমি যা যা বলে দিচ্ছি ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু আর বাদ দিও না কিছু, ঠিক আছে? ওকে, তো মাইসিলিয়াম, এদের মাইসিলিয়াম কিরম হয়? এদের মাইসিলিয়াম ব্রাঞ্চ অ্যান্ড সেপ্টেট হয়। ব্রাঞ্চ সেপ্টেট মানে এতক্ষণে তোমরা বুঝে গেছো, যদি এরকম হয় মাইসিলিয়াম তার মানে ব্রাঞ্চ, আর সেপ্টেট মানে হচ্ছে এই যে এরকম সেপ্টা আছে, নিউক্লিয়াস আছে এরকম, তার মাঝে মাঝে এরকম সেপ্টা আছে, সেটা এতক্ষণে আমরা নিশ্চয়ই বুঝে গেছি। আর এবার আবার হচ্ছে একটা মজার কথা, এটা তোমরা বেঁচে গেলে এদের অ্যাসেক্সুয়াল স্পোর পাওয়া যায় না। অ্যাসেক্সুয়াল স্পোর্স আর নট ফাউন্ড, অ্যাসেক্সুয়াল স্পোর এদের পাওয়া যায় না, তার জন্য বেঁচে গেলে তোমরা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন পড়তে হবে না। তো তাহলে এদের অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন কিভাবে হয়? এদের মেইনলি ভেজিটেটিভ রিপ্রোডাকশন হয়। ভেজিটেটিভ রিপ্রোডাকশনও তো এক রকমের অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনই, বাই ফ্র্যাগমেন্টেশন। ফ্র্যাগমেন্টেশন মানে আগের দিন আমি বলেছিলাম একদিন, ফ্র্যাগমেন্টেশন মানে এরকম একটা ফাঙ্গাস তোমার কাছে রয়েছে, তুমি এটাকে দুটো ফ্র্যাগমেন্টে ভাগ করে দাও, তো তোমার এটা আলাদা হয়ে গেল, এটা আলাদা হয়ে গেল। এবার কি হবে, তুমি রেখে দাও ওইভাবে, তো এই যে ফাঙ্গাসের একটা ফ্র্যাগমেন্ট টুকরো হলো, এটার থেকে এরকম এর পা গজাবে, আর এই যে একটা ফাঙ্গাসের টুকরো এর থেকে এর মুন্ডু গজাবে, তো সুন্দর দুটো ফাঙ্গাস তৈরি হয়ে যাবে। তো এইভাবেও ফাঙ্গাস তৈরি হতে পারে, সেটাকে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, ভেজিটেটিভ রিপ্রোডাকশন বলে, এটা আমরা এতক্ষণে জেনে গেছি। ওকে, তো এখানে বাংলাটা দেখে নিই আমরা। মাইসেলিয়ামটি শাখান্বিত হয়, প্রস্থ প্রাকার বিশিষ্ট হয়। এদের ক্ষেত্রে সাধারণত অযৌন রেণু অনুপস্থিত থাকে, যেটা বললাম, আসেক্সুয়াল স্পোর্স।
আর ফ্র্যাগমেন্টেশনের বাংলা কি? ফ্র্যাগমেন্টেশনের বাংলা হচ্ছে খণ্ডীভবন। খণ্ডীভবন পদ্ধতিতে অঙ্গজ জনন সম্পন্ন করে ভেজিটেটিভ রিপ্রোডাকশন। ঠিক আছে, এবার হচ্ছে দেখবো এদের সেক্সুয়াল রিপ্রোডাকশন। সেক্সুয়াল রিপ্রোডাকশন কিভাবে করে সেটার জন্য আমরা আবার ছবি আঁকবো, নয়তো কিন্তু বোঝা যাবে না, ছবি ছাড়া এটা বোঝা একটু সমস্যা। তো এরা তো অ্যাসেক্সুয়াল স্পোর বানায় না, তো আমাদের কাজ কিছুটা কমে গেল। আমরা সোজা চলে যাব সেক্সুয়াল রিপ্রোডাকশনে। সেক্সুয়াল স্পোর কিভাবে তৈরি করে তাই দেখতে। দেখো এখানে কি হয়, দেখো এখানে এরকম ছিল একটা ফাঙ্গাস, এরকম ছিল আরেকটা ফাঙ্গাস। তো এটা ধরে নিই আমি মেল, এটা ফিমেল, আর দুজনেই হ্যাপ্লয়েড ছিল, সেটা আমরা এতক্ষণে জেনে গেছি। এবার এখানে কিছু স্পেশাল জিনিস হয়, ব্যাসিডিওমাইসিটিসে কিছু স্পেশাল জিনিস হয়, সেটা আমাদের শিখতে হবে। কি? তো এতক্ষণ আমরা কি দেখছিলাম, যে দুটো ফাঙ্গাসের যখন সেক্সুয়াল রিপ্রোডাকশন করার ইচ্ছা হয়েছিল, এরা কাছাকাছি আসছিল, এসে এরা একটা টিউব তৈরি করছিল যেটা সেক্স অর্গান, তার মধ্য দিয়ে ওরা ওদের গ্যামেট ফিউশন করছিল। কিন্তু এদের কিন্তু এসব হবে না, এসব টিউব মিউব এদের তৈরি হবে না, এদের সেক্স অর্গান ওই টিউব এদের তৈরি হয় না। ইনফ্যাক্ট এদের গ্যামেটও তৈরি হবে না। সব থেকে মজার বিষয় হচ্ছে এটা, যে এদের গ্যামেট তৈরি হবে না। ঠিক আছে, সেটা ভীষণ স্ট্রেঞ্জ, যে মেল গ্যামেট তৈরি করছে না, ফিমেল গ্যামেট তৈরি করছে না, তাহলে কি করে সেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে? তো যেটা হবে বেসিক্যালি, এদের যে নর্মাল দেহের কোষ, এদের বডির যে কোষ রয়েছে, নর্মাল দেহের যে সেল রয়েছে, সেই বডি কোষ বা বডি সেল বা দেহ কোষ, তারই মিলন হবে। কোনো জাইগোট এদের আমি বলবো না, কারণ যেহেতু দুটো গ্যামেটের ফিউশন হচ্ছে না, তাহলে জাইগোট কথাটা বলা ঠিক না। তো গ্যামেট এখানে তৈরি হচ্ছে না, তাহলে এটা কি? এটা ওদের নর্মাল বডি সেল দেহকোষ, এটা ওদের একটা নর্মাল বডি সেল দেহকোষ। এবার দেখো এদের দুজনের মধ্যে ফিউশন হচ্ছে, মিলন হচ্ছে। অদ্ভুত ব্যাপার না ব্যাসিডিওমাইসিটিসে এটা, যে এদের গ্যামেটই তৈরি হয় না। তো এরকম ভাবে এদের দুজনের ফিউশন হচ্ছে, দুটো বডি সেলের ফিউশন হচ্ছে। যাই হোক, তো আমরা জানি যে এটাকে প্লাজমোগ্যামি বলে। এই প্রসেসটাকে প্লাজমোগ্যামি বলে কেন? কারণ আমরা জেনে গেছি এতক্ষণে দুটো প্রোটোপ্লাজমের ফিউশন হয়। প্রোটোপ্লাজম কি, কিভাবে ফিউশন হয়, একটু আগেই সব ডিটেলে বুঝিয়েছি, তোমরা ওখান থেকে শুনে নিয়েছো। তো মোট কথা আমরা জানলাম দুটো প্রোটোপ্লাজমের ফিউশন, দুটো বডি কোষের ফিউশন হয়ে প্লাজমোগ্যামি প্রসেস হলো। এবং শুধু তাই না, এটাতে আবার কিন্তু লাস্ট যেটা আমরা অ্যাসকোমাইসিটিসে দেখলাম তার মতন ফিউশন হওয়ার পরেই সঙ্গে সঙ্গে দুটো নিউক্লিয়াসের ফিউশন হয় না, এরা কিন্তু ওই N+N কন্ডিশনে রয়ে যায়, যেটাকে আমরা ডাইক্যারিয়ান স্টেজ বলি। তাহলে আমরা কি দেখলাম? আমরা কালকের ফাইকোমাইসিটিসে দেখেছিলাম যে প্লাজমোগ্যামি হওয়ার সাথে সাথে দুটো সেলের ফিউশন, দুটো গ্যামেটের ফিউশন হওয়ার সাথে সাথে ওদের দুটো নিউক্লিয়াসেরও ফিউশন হয়েছিল, যেটাকে আমরা বলেছিলাম ক্যারিওগ্যামি। কিন্তু আমরা অ্যাসকোমাইসিটিসে কি দেখলাম? সেম জিনিস আমরা ব্যাসিডিওমাইসিটিসেও দেখছি, যে দুটো সেলের ফিউশন মানে প্লাজমোগ্যামি হলো, সাথে সাথেই কিন্তু দুটো নিউক্লিয়াসের ফিউশন হয় না। দুটো নিউক্লিয়াস বেশ কিছুক্ষণ একটা সেলের মধ্যে এই স্টেজে রয়ে যাবে, যে আলাদা আলাদাভাবে, যেটাকে N+N স্টেজ বলে, ডাইক্যারিয়ন স্টেজ বলে। তারপরে ধীরে ধীরে কিছুক্ষণ সময় বাদে যেটা হবে, এই নিউক্লিয়াস দুটোরও ফিউশন হবে। তো দুটো নিউক্লিয়াসের ফিউশন হওয়াকে আমরা কি বলি? দুটো নিউক্লিয়াসের ফিউশন হওয়াকে আমরা বলি ক্যারিওগ্যামি। তাই হলো। তো N+N এখন কি অবস্থা হবে? এখন 2N অবস্থা হবে, ডিপ্লয়েড হয়ে গেল এতক্ষণে, কারণ দুটো ফিউশন, দুটো নিউক্লিয়াসের ফিউশন কমপ্লিট হলো। তো এই যে 2N ওয়ালা সেলটা, এই 2N ওয়ালা সেলটা কি করে সেটা আমরা এতক্ষণে জেনে গেছি। 2N মানেই ও মিওসিস করবে, 2N সেল মানেই ও মিওসিস করবে। তো মিওসিস করিয়ে দাও, মিওসিস করিয়ে দাও। মিওসিস করলে কি হয়? মিওসিস করলে যেটা হয়, 4টে সেল তৈরি হয় একটা সেল থেকে, যেগুলোকে আমরা কি বলছি? যেগুলোকে আমরা বলছি স্পোর্স। আর প্রতিটা সেল, প্রতিটা স্পোর কিন্তু হ্যাপ্লয়েড হয়, কারণ মিওসিস করলে আলটিমেটলি হ্যাপ্লয়েড সেল তৈরি হয়। মিওসিস করলে ডিপ্লয়েড সেল থেকে হ্যাপ্লয়েড সেল তৈরি হয়, একটা সেল থেকে 4টে সেল তৈরি হয়। তো এইভাবে তুমি করিয়ে দিলে হচ্ছে মিওসিস, তার ফলে তোমার 4টে স্পোর তৈরি হলো। আর এই স্পোরগুলোকে তুমি এখন কি বলবে? এই স্পোরগুলোকে তুমি এখন বলবে হচ্ছে ব্যাসিডিওস্পোর্স। কেন? কারণ এই ফাঙ্গাসটা হচ্ছে ব্যাসিডিওমাইসিটিস, তাই এই স্পোরগুলোর আমি নাম দিলাম ব্যাসিডিওস্পোর্স।
ভালো কথা। তো এবার কি হবে? এবার যেটা হবে সেটা হচ্ছে ব্যাসিডিওস্পোর কি করে? ব্যাসিডিওস্পোরের কাজ হচ্ছে যখন স্পোর হয়েছে এরা এক একটা স্পোর মাইটোসিস করে অনেক অনেক সেল তৈরি করবে। অনেক সেল দেখো তৈরি করেছে মাইটোসিস করে। আর মাইটোসিস হলে ডেফিনেটলি ক্রোমোজোম নাম্বার সেম থাকে, তো এনই হচ্ছে, হ্যাপ্লয়েডই ছিল, হ্যাপ্লয়েডই হচ্ছে। তো এই যে এতগুলো ব্যাসিডিওস্পোর থেকে যখন আবার মাইটোসিস করে এতগুলো স্পোর হয়, সবাইকে তুমি ব্যাসিডিওস্পোরসই বলছো না? ব্যাসিডিওস্পোরসই তো এদের নাম। তো ব্যাসিডিওস্পোরগুলো যে স্ট্রাকচারটার মধ্যে থাকবে, একটা থলির মতন স্ট্রাকচারে থাকবে, সেটাকে কি বলে? সেটাকে বলে ব্যাসিডিয়াম। এবার তুমি বলবে যে ম্যাম আপনি এটাকে এরকম বাইরে কেন আঁকছেন, ফাঙ্গাসের বডির বাইরে কেন আঁকছেন, এটা কি বাইরে হয়? দেখো এটা বাইরে হয় না, কিন্তু এটা এক্সোজেনাসলি হয়। মানে কি? মানে ধরো এরকম রয়েছে তো ফাঙ্গাসটা, তো এরকমভাবে এক্সোজেনাসলি বডির থেকে বাইরের দিকে এক্সোজেনাসলি এই জিনিসটা তৈরি হবে, যেটাকে তুমি কি বলছো? ব্যাসিডিয়াম বলছো। ব্যাসিডিয়াম। তো ব্যাসিডিয়ামের মধ্যে এখন কে আছে? ব্যাসিডিয়ামের মধ্যে এখন রয়েছে অনেক অনেক ব্যাসিডিওস্পোরেরা। তো এই ব্যাসিডিয়ামটাকে আবার একটা বড় স্ট্রাকচার ধরে রাখবে, সেটা আমরা এতক্ষণে জেনে গেছি। এর একটা কাপের মতন বড় স্ট্রাকচার ওকে ধরে রাখে, জায়গা দেয়, তাকে বলে ফ্রুটিং বডি। ফ্রুটিং বডিটাকে এক্ষেত্রে আমরা কি নাম দেব? এক্ষেত্রে আমরা নাম দেব ব্যাসিডিওকার্প, কেননা আলটিমেটলি সবই ব্যাসিডিয়াম থেকে হচ্ছে। তো আঁকাটা তো খুব বাজে হলো দেখতে, আমি একটু ভালো করে এঁকে দেবো। দেখো এরকম হবে স্ট্রাকচারটা। এটা হচ্ছে ব্যাসিডিওকার্প, ঠিক আছে? এর মধ্যে রয়েছে ব্যাসিডিয়াম। ব্যাসিডিয়াম একটা থলের মতন, তার মধ্যে রয়েছে সমস্ত স্পোরগুলো, ব্যাসিডিওস্পোর্স। সেটা কোথায় রয়েছে? দুটো ফাঙ্গাস কি করছে? এই জিনিসটা ধরে রেখেছে এইভাবে, ঠিক আছে? তারপরে স্টেপ আমরা সবাই জানি। তারপরে কি হয়? এই ব্যাসিডিওকার্প যেটা ফ্রুটিং বডি, সেটা ফটাস করে ফেটে যাবে, মাঝখানে ব্যাসিডিয়ামটাও ফেটে যাবে। ব্যাসিডিয়াম ফেটেও ব্যাসিডিওস্পোরগুলো, এই সব স্পোরগুলো বাইরে বেরিয়ে আসবে। তো স্পোরগুলোকে বাইরে বেরিয়ে আসতে দাও। প্রত্যেকটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ব্যাসিডিওস্পোর। এই প্রসেসটাকে কি বলে? এই প্রসেসটাকে জার্মিনেশন বলে। জার্মিনেশন হওয়ার পরে কি হবে? এই এক একটা স্পোর একটা বড় সড়ো ফাঙ্গাসের জন্ম দেবে। তো স্পোর যেহেতু হ্যাপ্লয়েড রয়েছে এখানে এন, তো বড় ফাঙ্গাসটাও হ্যাপ্লয়েডই হবে। তো এটাকে কি প্রসেসের মধ্য দিয়ে হবে? মাইটোসিস। অনেক অনেক সেল ডিভিশন হবে, কারণ তোমার এক একটা ব্যাসিডিওস্পোর ছিল এককোষী সিঙ্গেল সেলুলার, তো ও আলটিমেটলি মাইটোসিস করে অনেক 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 বহুকোষী বা মাল্টি সেলুলার একটা বড় ফাঙ্গাসের জন্ম দিল। তো এইভাবে এদের সেক্সুয়াল রিপ্রোডাকশন হলো। দেখো ব্যাপারটা তো তার মানে কমনই, আমরা সব কিছুতে কিন্তু কমন প্রসেসই পড়লাম। আর যে কারণে তোমাদেরকে আমি কালকেই একটা প্রথমেই ফাঙ্গাস পড়ার আগেই একটা আসেক্সুয়াল আর সেক্সুয়ালের কমন মেথড দেখিয়ে দিয়েছি। তাহলে চেঞ্জটা কি হচ্ছে? প্রত্যেকটা ক্লাসে চেঞ্জ হচ্ছে যে ওদের হাইফিগুলো কেউ কারুর তোমার মাল্টি সেলুলার না, কারণ মাল্টি নিউক্লিয়েট কন্ডিশন আছে, যেটা সিনোসাইটিক আমরা কালকে বলছিলাম। কারুর সেপ্টা হয়েছে, কারুর সেপ্টা নেই। তারপরে হচ্ছে এদের প্রত্যেকের স্পোরগুলো একটু ডিফারেন্ট কাইন্ডের হয়, সেই অনুযায়ী এদের স্পোরের নাম হয়েছে আলাদা, ফ্রুটিং বডিগুলোর শেপ আলাদা। আদারওয়াইজ কিন্তু সেক্সুয়াল অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের যে মেকানিজম সেটা কিন্তু সেম। তো এখানে দেখো এবার লেখাটা পড়ে নি। সেক্স অর্গানস আর অ্যাবসেন্ট, সেটা আমরা দেখেছি। প্লাজমোগ্যামি কি করে হয়েছিল? ফিউশন অফ টু ভেজিটেটিভ অর সোম্যাটিক সেলস অফ ডিফারেন্ট স্ট্রেনস। ভেরি ইম্পর্টেন্ট, এদের গ্যামেট ছিল না, তাই না? ভেজিটেটিভ অথবা সোম্যাটিক সেলের ফিউশনে হয়েছিল। The resultant structure is dikaryotic N+N structure which ultimately gives rise to basidium, আমরা পড়েছি। Karyogamy and meiosis takes place in the basidium producing 4 basidiospores.
তাই তো ব্যাসিডিয়ামের মধ্যে কে ছিল, ব্যাসিডিওস্পোরস কি করে হয়েছিল, মিওসিস হয়েছিল। ক্যারিওগ্যামি প্রথমে হয়েছিল নিউক্লিয়াসের মিলন, তারপরে মিওসিস হয়ে 4টে স্পোর তৈরি হয়। ব্যাসিডিওস্পোরস আর এক্সোজেনাসলি প্রোডিউসড অন দ্য ব্যাসিডিয়াম, আমি দেখিয়ে দিয়েছি যে বাইরে থেকে কিভাবে তৈরি হয়েছিল। দ্য ব্যাসিডিয়া আজ অ্যারেঞ্জ ইন ফ্রুটিং বডি, ফ্রুটিং বডিটাকে ব্যাসিডিও কার্প বলেছিলে। বাংলায় কি বলছে, এদের দেহে জনন অঙ্গ অনুপস্থিত, কিন্তু ভিন্ন ধরনের স্ট্রেইন মানে দুটো আলাদা আলাদা ফাঙ্গাস এদের দুটো অঙ্গজ বা দেহকোষ মিলিত হয়ে প্লাজমোগ্যামি সম্পন্ন করে। খুব ইম্পর্টেন্ট এটা ব্যাসিডিওমাইসিটিসে, এদের গ্যামেট তৈরি হয় না, এদের দেহকোষ বা অঙ্গজ কোষ মিলিত হয়েছিল, হয়ে প্লাজমোগ্যামি হয়েছিল। প্লাজমোগ্যামি হয়ে কি হয়েছিল, এর ফলে উৎপন্ন ডাইক্যারিওটিক গঠন মানে N+N শেষ পর্যন্ত ব্যাসিডিয়ামে পরিণত হয়। ব্যাসিডিয়ামে ক্যারিওগ্যামি ঘটে, ক্যারিওগ্যামি মানে নিউক্লিয়াসের ফিউশন, মিওসিস ঘটে, এর ফলে 4টি ব্যাসিডিওস্পোর উৎপন্ন হয়। ব্যাসিডিওস্পোর ব্যাসিডিয়ামের ওপর বহির্জনিষ্ণু এক্সোজেনাস ভাবে উৎপন্ন হয়। ব্যাসিডিয়ামগুলো ফলদেহে সজ্জিত থাকে মানে ফ্রুটিং বডি, ফলগুলোকে কি বলেছিল, ব্যাসিডিও কার্প। এক্সাম্পল কি দেখছো এখানে, মাশরুম অ্যাগারিকাস, যেটা আমরা এতক্ষণে জেনে গেছি যে এই অ্যাগারিকাসই হচ্ছে মাশরুম, যেটা আমরা বাজার থেকে কিনে কিনে খাই। আর আছে আস্টিল্যাগো যেটা স্মার্ট, আর হচ্ছে পাক্সিনিয়া যেটা রাস্ট ফাঙ্গাস। তো স্মার্ট অ্যান্ড রাস্ট এরা হচ্ছে মেইনলি প্লান্টে গিয়ে ডিজিজ তৈরি করে, এরা হচ্ছে এরা হচ্ছে বলো, এরা হচ্ছে প্যারাসাইটস, পরজীবী। তাই তো, আমিও মাঝে মাঝে বাংলাটা কনফিউজ করে ফেলি, পরভোজী আর পরজীবীটা আমার গুলিয়ে যায়, জানো তো। ওকে, তো বাংলা দেখো, মাশরুম হচ্ছে অ্যাগারিকাস, আস্টিল্যাগো হচ্ছে স্মার্ট, পাক্সিনিয়া হচ্ছে রাস্ট ছত্রাক। ওকে, তো এটা শেষ। এখানে যেটা আমি এই যে প্যারাগ্রাফটা, এটা কিন্তু কালকে ছিল, কালকের অংশে ছিল, কিন্তু কালকে খেয়াল করে দেখবে এই প্যারাগ্রাফটা আমি পড়াইনি, তার কারণ কালকে এটা পড়ালে বুঝতে পারতে না। এবার তুমি বুঝতে পারবে এই প্যারাগ্রাফটার মানে কি। When a fungus reproduce sexually, যখন একটা ফাঙ্গাস সেক্সুয়াল রিপ্রোডাকশন করে, two haploid hyphae or compatible mating types come together and fuse, তখন কি হয়, দুটো সিমিলার ফাঙ্গাস, বাবা আর মা, ওরা কাছাকাছি আসে, মেট করে, ফিউজ হয়। In some fungus, the fusion of two haploid cells immediately results in diploid cells, 2N, যেটা আমরা কালকে পড়েছিলাম। কার কথা পড়েছিলাম, ফাইকোমাইসিটিসে, যে যারা দুটো সেলের ফিউশন হওয়ার সাথে সাথে, মানে যারা প্লাজমোগ্যামি হওয়ার সাথে সাথেই কিন্তু ডিপ্লয়েড সেল হয়ে গেছিল, 2N হয়ে গেছিল, মানে ক্যারিওগ্যামি কমপ্লিট হয়ে গেছিল। However, in other fungi, যেটা আজকে পড়লাম, Ascomycetes and Basidiomycetes, an intervening dikaryotic stage, N+N, 2 nuclei per cell occurs. এটা ইন্টারভেনিং স্টেজ কেন বলেছে, কিছুক্ষণের জন্য এই স্টেজটা স্টে করে। Such a condition is called dikaryon and the phase is called dikaryophase of fungus. বোঝা গেল? ওকে, লেটার দ্য প্যারেন্টাল নিউক্লিয়াই ফিউজ, পরে তো প্যারেন্টাল নিউক্লিয়াই ফিউজ হয়েইছে, যেটা ক্যারিওগ্যামি, অ্যান্ড সেলস বিকাম ডিপ্লয়েড। এই জন্য এই প্যারাগ্রাফটা কালকের মধ্যে ছিল, কিন্তু আমি এটা আজকে পড়ালাম, কালকে এটা দেখবে আন্ডারলাইন করিনি। যৌন জননকালে কোনো ছত্রাকের বিপরীত যৌনের দুটো হ্যাপ্লয়েড অনুসূত্র বা হাইফি পরস্পরের কাছাকাছি আসে এবং মিলিত হয়। কিছু কিছু ছত্রাকে দুটো হ্যাপ্লয়েড কোষের মিলনের পরপরই ডিপ্লয়েড কোষ গঠিত হয়। তবে অন্য কিছু ছত্রাকে, সেটা হচ্ছে অ্যাসকোমাইসিটিস এবং ব্যাসিডিওমাইসিটিস, যেটা আজকে পড়লাম, একটি অন্তর্বর্তী ডাইক্যারিওটিক দশা, N+N, ইন্টারভেনিং অন্তর্বর্তী দশা, অর্থাৎ প্রতিটি কোষ 2টি নিউক্লিয়াস বিশিষ্ট দেখা যায়। এই অবস্থাকে বলা হয় ডাইক্যারিয়ন, এবং এই দশাটিকে ছত্রাকের ডাইক্যারিওটিক ফেজ বলে। পরবর্তী সময়ে মাতৃ নিউক্লিয়াস দ্বয় মিলিত হয়ে ডিপ্লয়েড কোষ তৈরি করে, মানে ক্যারিওকাইনেসিস কমপ্লিট হলো। ক্যারিওকাইনেসিস না, ক্যারিওগ্যামি কমপ্লিট হলো। ঠিক আছে? আচ্ছা, ক্যারিওকাইনেসিস যে ভুল করে আমি বলে ফেললাম, ক্যারিওকাইনেসিস মানে কি বলতো? ক্যারিওকাইনেসিস মনে বলতে পারবে? ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস, ক্যারিওকাইনেসিস মানে বললাম যখন লিখেই ফেলি, দেখো কত কিছু শেখার আছে বায়োলজিতে। ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের ডিভিশন, নিউক্লিয়াসের ডিভিশন, যেটা সেল ডিভিশনের সময় হয়, একটা নিউক্লিয়াস দুটো নিউক্লিয়াস তৈরি হয়, একটা সাইটোপ্লাজম দুটো সাইটোপ্লাজম তৈরি হয়, ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস। আর এটা হচ্ছে ক্যারিওগ্যামি। ক্যারিওগ্যামি মানে কি? ফিউশন অফ নিউক্লিয়াস, দুটো নিউক্লিয়াসের মিলন, ফিউশন। তাহলে এই কথাগুলো কন্টিনিউয়াস বলছি কেন?
যাতে তোমাদের একদম বায়োলজি হয়ে যায় ক্রিস্টাল ক্লিয়ার, বেসটা তোমার থাকে একেবারে ক্লিয়ার। তাই আমি যে ভুলটা বললাম, কেন ভুলটা বললাম আর কি বা তার মানে সেটা কিন্তু বলে দিলাম, তার ফলে তোমরা শিখতে পারবে এখান থেকে। ওকে, চলো নেক্সট হচ্ছে ডিউটেরোমাইসিটিস। আচ্ছা, এটা ডিউটেরোমাইসিটিস, সেটা লেখাটা এখানে আমি ভুল করে কেটে দিয়েছি, আমি লিখে দিচ্ছি ডিউটেরোমাইসিটিস লাস্ট গ্রুপ ফাঙ্গাস, বাংলাও কেটে দিয়েছি, এই যে বাংলায় লিখেছি ডিউটেরোমাইসিটিস, ইংলিশে ডিউটেরোমাইসিটিসটা ভুল করে কেটে দিয়েছি। তো এটা হচ্ছে ইমপারফেক্ট ফানজাই এদেরকে বলে, জানো, এদেরকে ইমপারফেক্ট ফানজাই বলে। দেখো ডিউটেরোমাইসিটিস নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নেই, ডিউটেরোমাইসিটিসে কিছুই নেই। বেসিক্যালি ডিউটেরোমাইসিটিস হচ্ছে এমন একটা গ্রুপ ফাঙ্গাসের, ধরো তুমি একটা নতুন ফাঙ্গাস আবিষ্কার করলে, রাস্তা দিয়ে চলতে চলতে একটা নতুন ফাঙ্গাস পেলে, তো সেটা তুমি পরীক্ষাগারে নিয়ে গেলে, ল্যাবরেটরিতে গিয়ে রিসার্চ করে দেখলে যে তুমি যে 3টে গ্রুপ ফাঙ্গাসের জানো, অ্যাসকোমাইসিটিস, ব্যাসিডিওমাইসিটিস আর ফাইকোমাইসিটিস, এই 3টে গ্রুপের একটাতেও তুমি এই ফাঙ্গাসকে ঢোকাতে পারছো না, কারণ এই ফাঙ্গাসটার তুমি এখনো জানোই না সেক্সুয়াল রিপ্রোডাকশন ও কিভাবে করে। তুমি তো একটা ফাঙ্গাসের মরফোলজি এরকম চোখের সামনে একটা ফাঙ্গাস দেখেই বলে দিতে পারবে না যে ও সেক্সুয়াল রিপ্রোডাকশন করে কিনা, কিভাবে করে। তো তুমি জানোই না যে ও সেক্সুয়াল রিপ্রোডাকশন কিভাবে করে। তো সেই অবস্থায় তুমি যখন জানোই না যে ও কি স্পোর তৈরি করছে, ওর কীরকম ফ্রুটিং বডি তৈরি হচ্ছে, তুমি যখন জানোই না, তাহলে তুমি কি করে একটা ফাঙ্গাসকে ওই 3টে গ্রুপের মধ্যে বসাবে? তুমি বসাতে পারবে না। তখন কি করবে, সেই ফাঙ্গাসকে পাতি তুমি রেখে দাও ডিউটেরোমাইসিটিসে। সেই জন্য ওদেরকে ইমপারফেক্ট ফানজাই বলে। কেন? কারণ এই ফাঙ্গাসদের তুমি শুধুমাত্র অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বা ভেজিটেটিভ ফেজটাই জানতে পেরেছো, এখনো তুমি এই ফাঙ্গাসের সেক্সুয়াল রিপ্রোডাকশন সম্পর্কে জানো না। কিন্তু সায়েন্টিস্টরা তো বসে থাকবে না, সায়েন্টিস্টরা কন্টিনিউয়াস রিসার্চ করতে থাকবেন। ওনারা বলবেন যে দাঁড়াও, ওই ফাঙ্গাসটা তুমি জানো না, আমি এটা রিসার্চ করে বার করছি। তো ওনারা সেক্সুয়াল রিপ্রোডাকশন ওই ফাঙ্গাসটার বোঝার চেষ্টা করবে। যখনই ওনারা সেক্সুয়াল রিপ্রোডাকশন সম্পর্কে বুঝে যাবে, তখন উনি বলবেন যে এই ফাঙ্গাসটা আইদার অ্যাসকোমাইসিটিসে হবে, নয়তো ফাইকোমাইসিটিসে হবে, নয়তো ব্যাসিডিওমাইসিটিসে হবে। তখন এই ডিউটেরোমাইসিটিস গ্রুপটা থেকে ওই ফাঙ্গাসটাকে বের করে ওই 3টে গ্রুপের মধ্যে কোথাও একটা রেখে দেবে সেক্সুয়াল রিপ্রোডাকশন অনুযায়ী। বোঝা গেল? এটা এই গ্রুপে কিছুই পড়ার নেই। তো বেসিক্যালি এটা হচ্ছে ইমপারফেক্ট ফানজাই। Only the asexual or vegetative phases of these fungi are known. When the sexual forms of these fungi were discovered, they were moved into classes they rightly belong to. এই শ্রেণীভুক্ত ছত্রাকেরা সচরাচর জননগতভাবে অসম্পূর্ণ ছত্রাক হিসেবেই পরিচিত, কারণ এদের ক্ষেত্রে কেবলমাত্র অযৌন অথবা অঙ্গজ দশার উপস্থিতি জানা যায়। যখন এ ধরনের ছত্রাকে যৌন দশা আবিষ্কৃত হয়, তখন এদের ক্ষেত্রে নির্দিষ্ট ছত্রাক শ্রেণীতে স্থানান্তরিত করা হয়। তো এদের যে আসেক্সুয়াল রিপ্রোডাকশন হয়, সেটা আসেক্সুয়াল স্পোর ওরা কি ইউজ করে, ওদের আসেক্সুয়াল স্পোরকে কনিডিয়া বলা হয়, কনিডিয়া। আর এদের মাইসেলিয়াম দেখা গেছে যে এই গ্রুপে আপাতত যারা বিলং করছে তাদের সবারই মাইসেলিয়াম সেপ্টেট হচ্ছে, মানে ভাগ হয়ে গেছে আর ব্রাঞ্চ হয়ে গেছে, মাইসেলিয়ামগুলো ব্রাঞ্চ হয়ে গেছে, সেপ্টেট হয়ে গেছে। এরা জেনারেলি স্যাপ্রোফাইটস হয়, স্যাপ্রোফাইট হতে পারে বা প্যারাসাইট হতে পারে। অনেকে এরা এটা খুব ইম্পর্টেন্ট যে ডিউটেরোমাইসিটিস গ্রুপের অনেকেই আছে যারা ডিকম্পোজার অফ লিটার মানে আবর্জনা। যত আবর্জনা ফেলে দাও, এই ডিউটেরোমাইসিটিসের ফাঙ্গাসরা কি করবে, তাকে ডিকম্পোজ করবে, ব্রেকডাউন করবে, আবর্জনার থেকে ওরা খাবার সংগ্রহ করবে। হেল্প ইন মিনারেল সাইক্লিং, এইভাবে ডিকম্পোজ করার ফলে কি হয়, অনেক মিনারেল, অনেক নিউট্রিশন বাইরে বেরিয়ে আসে, তার জন্য কি হচ্ছে, পরিবেশের মধ্যে সেগুলো তারপরে মিশে যাচ্ছে, তো মিনারেল সাইক্লিং হয়। সেটাই বলেছে কনিডিয়া হচ্ছে এদের অযৌন রেণুর সাহায্যে বংশবৃদ্ধি করে, মানে অযৌন যে রেণু তাকে বলে কনিডিয়া। এদের মাইসেলিয়ামটি প্রস্থপ্রাকার বিশিষ্ট শাখান্বিত হয়। এরা মৃতজীবী অথবা পরজীবী হয়, ঝরা পাতার বিয়োজন এবং বিভিন্ন খনিজের আবর্তনে সাহায্য করে। যেটা বললাম, মিনারেল রিসাইক্লিং, খনিজের আবর্তন। ঝরা পাতার বিয়োজন শুধু বলেছে, কিন্তু ঝরা পাতা শুধু না, ইংলিশে বলেছে দেখো ডিকম্পোজার্স অফ লিটার। লিটার মানে কিন্তু শুধু ঝরে যাওয়া পাতা না, লিটার মানে যে কোনো আবর্জনা, জঞ্জাল। তো তার থেকেই এরা ডিকম্পোজ করতে পারে বা বিয়োজন করতে পারে বা ভেঙে ব্রেকডাউন করতে পারে। এক্সাম্পল, তুমি এখন অব্দি ডিউটেরোমাইসিটিসের গ্রুপে যারা রয়েছে, অল্টারনেরিয়া, ঠিক আছে, তারপরে হচ্ছে কলেটোট্রিকাম আর হচ্ছে ট্রাইকোডার্মা, এই 3টে হচ্ছে ডিউটেরোমাইসিটিসের এক্সাম্পল। এবার পয়েন্টটা হচ্ছে যে এই যে 3জন রয়েছে, এরা কিন্তু এখন অব্দি ডিউটেরোমাইসিটিসে রয়েছে। যেদিনই এদের সেক্সুয়াল রিপ্রোডাকশন সম্পর্কে জানা যাবে, সেদিনই এদেরকে ডিউটেরোমাইসিটিস গ্রুপ থেকে বার করে অন্য কোনো গ্রুপে রাখা হবে, যেই গ্রুপে এরা অ্যাকচুয়াল বিলং করে।
বাংলা মিডিয়ামের বাচ্চারা দেখো এই পোর্শনটা, এই এক্সাম্পলগুলো কিন্তু মিসিং, বাংলা বইয়ের জাস্ট মিসিং, যেখানে কিনা ডিউটেরোমাইসিটিসের এক্সাম্পল প্রচন্ড ইম্পর্টেন্ট। তাই কি করবে বাংলা মিডিয়ামের বাচ্চারা, আমি সময় দিচ্ছি, তোমরা এইটা লিখে নাও, এটা লিখে নাও, স্ক্রিনশট নাও, যা পারো করো। এই এক্সাম্পলটা কিন্তু তোমাদেরকে পড়তে হবে। তো এই এক্সাম্পলটা প্লিজ প্লিজ স্ক্রিনশট নাও, আসতে পারে পরীক্ষায়, তোমাদের বইয়ে নেই। নিয়েছো স্ক্রিনশট? নেক্সট হচ্ছে আমরা প্লান্ট কিংডম আর অ্যানিম্যাল কিংডম নিয়ে 2 মিনিট কথা বলবো, কারণ কিংডম প্লান্টি, কিংডম অ্যানিমেলিয়া এখানে কিচ্ছু পড়ানোর নেই। সেটা আমরা 3rd চ্যাপ্টারে, এরপর শুরু হবে আমাদের প্লান্ট কিংডম, 4th চ্যাপ্টারে শুরু হবে অ্যানিম্যাল কিংডম, ওখানে গিয়ে আমরা ডিটেলে পড়বো। এখানে সেরকম কিচ্ছু এখানে বোঝার নেই, জাস্ট দুটো একটা কথা বলার আছে, বললে তোমাদের ছুটি। কিংডম প্লান্টি, প্লান্টের আমরা একটা কথা জানি সবাই, যে প্লান্ট ইউক্যারিওটিক হয়, আমরা জানি কোনো প্লান্ট প্রোক্যারিওটিক হয় না, প্লান্টের ক্লোরোফিল থাকে, সমস্ত প্লান্টের ক্লোরোফিল থাকে। আর কি হয়, হ্যাঁ, আর হচ্ছে যে প্লান্ট তো মাল্টি সেলুলার হয়, সেটা তো তোমরা জানোই। ইউক্যারিওটিক ক্লোরোফিল যুক্ত। আচ্ছা, এখানে এবার যেটা বলার আছে, যে এটুকুই বলবো এখান থেকে, এদের কিছু প্লান্টের কিছু মেম্বার রয়েছে যারা পার্শিয়ালি হেটেরোট্রফ। হেটেরোট্রফ মানে তো পরভোজী, তো বলছো যে প্লান্টও হেটেরোট্রফ, উদ্ভিদও পরভোজী হচ্ছে। কিছু কিছু মেম্বার আছে যারা পার্শিয়ালি কথাটার মানে কি, আংশিকভাবে, পুরোপুরি না, কারণ সব প্লান্ট কিন্তু ফটোসিনথেসিস করে। তাহলে এরা কেন অন্যের ওপর ডিপেন্ডেন্ট থাকবে? পার্শিয়ালি, আংশিকভাবেই বা কেন থাকবে? ওরা তো নিজেরাই সেলফ সাফিসিয়েন্ট, নিজেদের খাওয়া নিজেরাই তৈরি করতে পারে। কিন্তু কিছু ইনসেক্টিভোরাস প্লান্টস রয়েছে আর কিছু প্যারাসাইটস রয়েছে। তাহলে আংশিক পরভোজী যেমন পতঙ্গভোগ উদ্ভিদ, আর তারা হচ্ছে তাহলে আর মানে আংশিক পরভোজীদের মধ্যে আর কিছু রয়েছে পরজীবী। এবার এখানে আমাদের বুঝতে হবে যে ব্যাপারটা কি। তো ব্যাপারটা হলো এটা, যে পার্শিয়ালি হেটেরোট্রফিক যারা, তারা ইনসেক্টিভোরাস প্লান্টরা কি করে, ইনসেক্টিভোরাস প্লান্টরা যারা পতঙ্গভোগ, এক্সাম্পল আছে ব্ল্যাডার ওয়ার্ট আর ভেনাস ফ্লাই ট্র্যাপ। বাংলায় দেখো বলেছে ব্ল্যাডার ওয়ার্টকে বলেছে পাতা ঝিঝি, আর ভেনাস ফ্লাই ট্র্যাপকে বলেছে সূর্য শিশির। পাতা ঝিঝি আর সূর্য শিশির, কিন্তু বাংলা মিডিয়ামের বাচ্চারাদের বলছি, যতই পাতা ঝাঁঝি আর সূর্য শিশির পড়ো, তোমাকে ব্ল্যাডার ওয়ার্ট আর ভেনাস ফ্লাই মনে রাখতে হবে, কারণ ভেনাস ফ্লাই ট্র্যাপ আর ব্ল্যাডার ওয়ার্টই পরীক্ষায় দেবে, সূর্য শিশির পাতা ঝাঁঝি মোস্ট প্রবাবলি দেবে না। তাহলে ইংলিশ নামগুলো মনে রাখতে হবে। এবার এরা যে পতঙ্গভোগ বা ইনসেক্টিভোরস, তো কেন? এরা তো গ্লুকোজ তৈরি করতে পারছে ফটোসিনথেসিস করে, তাহলে তারপরেও এরা কেন ইনসেক্টের উপর ডিপেন্ডেন্ট? কেন জানো? এরা যে সমস্ত রিজিয়ানে জন্মায়, যে সমস্ত মাটিতে এরা গ্রো করে, সেখানে নিউট্রিশনের ডেফিসিয়েন্সি আছে, স্পেশালি নাইট্রোজেনের ডেফিসিয়েন্সি আছে। তো বেসিক্যালি এরা নিউট্রিশন ডেফিসিয়েন্সি পূরণ করার জন্য, নাইট্রোজেন ডেফিসিয়েন্সি পূরণ করার জন্য এরা পোকা ধরে ধরে খায়। ঠিক আছে, তো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা অনেকে ভাবো তোমরা, অনেক বাচ্চা এটা ভুল করে, যে ইনসেক্টিভোর মানে এরা বোধহয় ফটোসিনথেসিস করতে পারে না। এরা 100% ফটোসিনথেসিস করতে পারে, ফটোসিনথেসিস করে এরা গ্লুকোজ তৈরি করে, সেটা অন্য ব্যাপার। সেই জন্য এদেরকে কখনো হেটেরোট্রফিক বলে না, বলে পার্শিয়ালি হেটেরোট্রফিক, আংশিকভাবে। ঠিক আছে, তো তার কারণটাই হলো এটা, বেসিক্যালি এরা নাইট্রোজেন ডেফিসিয়েন্সি রিজিয়নে গ্রো করে, তো ওদের নিউট্রিশনটা পুরা করার জন্য ওরা তোমার পতঙ্গদের ওপর নির্ভরশীল থাকে। ঠিক আছে, পোকা ধরে ধরে খায়। আর আছে কিছু, যেটা হচ্ছে তোমার প্যারাসাইট, মানে হচ্ছে তোমার পরজীবী যারা, তারা হচ্ছে এক্সাম্পল কাসকাটা। কাসকাটার বাংলাকে বলে হচ্ছে স্বর্ণলতা। স্বর্ণলতা পড়লেও কাসকাটাটা মনে রাখতে হবে, কাসকাটা পরীক্ষা দেওয়ার চান্স বেশি স্বর্ণলতার থেকে, তাহলে কাসকাটাটা মনে রাখো। তো এরা পরজীবী উদ্ভিদ। এবার এখানে একটা কথা বলি, এই এরা জানো তো, এই যে ছবিটা দেখো, এই ছবিটা আমি ইন্টারনেট থেকে নিয়ে তোমাদের দিয়েছি। এই যে সবুজ পাতাওয়ালা বড় একটা গাছ, তার মধ্যে দেখো এই হলুদ 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 এই যে লতানো লতানো হলুদ প্রাণগুলো দেখছো না, এরা হচ্ছে এই কাসকাটা, এরা হচ্ছে তোমার মেইনলি প্যারাসাইটস। তো এরা প্যারাসাইট কেন? এরা কি ফটোসিনথেসিস করতে পারে না? এরাও ফটোসিনথেসিস করতে পারে, এদেরও ওই একই ব্যাপার। এদের কি হয়, এদের কিছু খাবারের কমই থাকে বডিতে, সেই জন্য এরা কি করে, এই বড় গাছগুলোর গায়ে জড়িয়ে ওদেরকে পেনিট্রেট করে, মানে ওদের বডি ফুটো করে দেয়, ফুটো করে ওখান থেকে খাবার নেয়। আচ্ছা, এখানে একটা কনফিউশন তোমাদের দূর করি। তোমরা অনেকেই ভাবো যে যারা লতানো গাছ, আমরা আশেপাশে দেখি প্রচুর গাছের গায়ে আর লতা জড়িয়ে জড়িয়ে উঠেছে, আমরা ভাবি তারাই বোধহয় এরা। তারা কিন্তু প্যারাসাইট নয়। কিছু লতানো গাছ আছে, তারা শুধুমাত্র
লতিয়ে চলে, মানে হচ্ছে তাদের সাপোর্ট নেই, তো বড় গাছকে ওরা সাপোর্ট দিয়ে চলে, কিন্তু বড় গাছের কোনো ক্ষতি ওরা করে না। যেমন ধরো তুমি তোমার লাউ কুমড়ো গাছ দেখবে যে আমাদের বাড়িতে ওরা লতিয়ে 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 ছাদে ওঠে, কেন? কারণ ওদের সাপোর্ট দরকার, ওরা ল্যাটপ্যাট করে না, তো ওদের সাপোর্টের জন্য দরকার, কিন্তু তারা কিন্তু প্যারাসাইট নয়। তো তুমি রাস্তায় যে বড় গাছে যদি লতানো গাছ দেখো, তারা প্যারাসাইট নয়। প্যারাসাইট হচ্ছে শুধুমাত্র স্বর্ণলতা বা কাস্কিউটা, আর দু একটা এক্সাম্পলস রয়েছে। এরা যেটা হয়, এরা কিন্তু কোনো সাপোর্টের জন্য শুধু অন্য গাছের উপর ভরসায় থাকে না, এরা লিটারেলি অন্য গাছের বডি ফুটো করে সেখান থেকে খাবার নিয়ে খায়। তাহলে বুঝলে যে লতানো গাছ আর প্যারাসাইটিক গাছের মধ্যে বা পরজীবী গাছের মধ্যে তফাৎটা কি। ওকে, এবার রইল অ্যানিম্যাল কিংডম, সেখানেও কিছু বলার নেই। অ্যানিম্যাল কিংডম এত বড় করে 4 নম্বর চ্যাপ্টারে পড়বে, এখানে কিছু বলার নেই। শুধু এটুকু তোমরা জানো যে অ্যানিমালসরা হেটেরোট্রফিক হয়, পরভোজী হয়, অন্যের থেকে খাবার নিয়ে খায়, এরা ইউক্যারিওটিক হয়, সেটা আমরা জানি। আর কোনো অ্যানিম্যালের সেল ওয়াল থাকে না। আর এরা কি হয়, মাল্টি সেলুলার হয়, বহুকোষী হয়, কোষ প্রাচীর থাকে না, কোষ প্রাচীর অনুপস্থিত, পরভোজী, ইউক্যারিওটিক, বহুকোষী জীব। তো এখানে আর কিছু বলার নেই। বলো ভিডিওগুলো কেমন লাগছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। তোমাদের কমেন্ট থেকে আমি বুঝতে পারবো যে আমার পড়ানো তোমাদের কতটা পছন্দ হচ্ছে, তার থেকেও বড় কথা কতটা উপকার হচ্ছে, যেটা কিন্তু আমার জানা সত্যি খুব দরকার। তো আমায় কমেন্ট করে বলো ভালো লাগলে, ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করতে থাকো, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আমরা আজকে আসছি, কালকে আমরা আসবো নতুন ভিডিও নিয়ে। বাই বাই।